তো বন্ধুরা, আমরা পড়ছি ভারতের সংবিধান। ভারতের সংবিধান আমরা শেষ করব ওয়ান লাইনারের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য থাকবে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো সংবিধানকে শেষ করা। ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধান কমপ্লিট করতে চলেছি আমরা। তো ফার্স্ট কোশ্চেন কি আছে? তো আগের দিন আমরা 50টা কোশ্চেন পড়েছিলাম, আজকে তার পরেগুলো দেখব। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন ও কার্য পরিচালনার নিয়মাবলী যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের গঠন আর কার্য পরিচালনার নিয়মাবলী এইগুলো যে নেওয়া হয়েছে, এগুলো কোথা থেকে? এগুলো নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। কোথা থেকে? জাপানের সংবিধান থেকে। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি, তার মানে এর পরে কোশ্চেনটা যেটা আছে সংশোধন পদ্ধতি, এই যে অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয় ইংরেজিতে, সংশোধন পদ্ধতি, এই সিস্টেমটা যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা। তাহলে লোকপাল নিয়ে যেটা বলা আছে সেটা কোথায়? তাহলে লোকপাল নিয়ে বলা আছে যেটা, সেটা ধারণাটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? না, সুইডেনের সংবিধান থেকে। ওকে, নেক্সট, দেশের সর্বোচ্চ আইন, ভারতের যদি সর্বোচ্চ আইন বলা হয় সেটা কে বলতো? ভারতীয় সংবিধান। অর্থাৎ ভারতীয় সংবিধান মেনেই আমাদের সবাইকে চলতে হবে। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? না, সংবিধানের প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়েম্বল যাকে বলি আমরা। ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় কাকে? না, এই সংবিধানের প্রস্তাবনাকে। তাহলে তাহলে সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। ওকে, তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বর্তমানে প্রস্তাবনা অনুসারে, তো প্রস্তাবনাতে ভারতকে কি বলা হয়েছে? 1 সার্বভৌম, 2 সমাজতান্ত্রিক, 3 ধর্মনিরপেক্ষ, 4 গণতান্ত্রিক এবং 5 হচ্ছে প্রজাতন্ত্র দেশ। এবারে সার্বভৌম মানে কি? ইংরেজিতে বললে সোভারিন। সমাজতান্ত্রিক ইংরেজিতে বললে সোশ্যালিস্ট। ধর্মনিরপেক্ষ ইংরেজিতে বললে সেকুলার। গণতান্ত্রিককে বলছে ডেমোক্রেটিক। প্রজাতান্ত্রিক দেশ রিপাবলিক কান্ট্রি। এটা মনে রাখবে। সবচেয়ে সোজা উপায় কি? সো সে ডে রে, এরকম ভাবে যদি মনে রাখো, সো ফর সোভারেন, সো ফর সোশ্যালিস্ট, সে ফর সেকুলার, আর ডে ফর ডেমোক্রেটিক, আর রি আছে রি ফর রিপাবলিক কান্ট্রি। ওকে, সো সে ডে রে, এটাই হচ্ছে ভারতীয় প্রস্তাবনার মূল যে কথা। এখানে 5টা কথা সেটা তুলে দেওয়া হয়েছে। ওকে, সার্বভৌম যে কথাটা ব্যবহার করা হলো ভারতীয় প্রস্তাবনায়, সার্বভৌম বলতে কি বোঝানো হচ্ছে? সার্বভৌম কথার অর্থ কি? না, রাষ্ট্রের চূড়ান্ত অসীম বা মৌলিক ক্ষমতাকে বলা হচ্ছে সার্বভৌম। অর্থাৎ রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে শেষ কথা। তো সার্বভৌম দু প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। ওকে, সার্বভৌম তাহলে দু প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এবারে সমাজতান্ত্রিক বলতে কি বোঝানো হয়েছে? না, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা মালিকানা থাকবে না, সব কিছু হবে সরকারি উদ্যোগে। অর্থনৈতিক নীতি পরিচালিত হবে, পুরো অর্থনৈতিক নীতিটা সরকারি উদ্যোগে পরিচালিত হবে, দ্যাট ইজ কল্ড সমাজতান্ত্রিক নীতি। নেক্সট আছে কি? সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কবে? এই যে সমাজতান্ত্রিক কথাটা, মানে অর্থনৈতিক সমস্ত নীতি নেবে আমাদের সরকার, এই কথাটা যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। কবে যুক্ত হয়েছে? তাহলে 3টা জিনিস, সমাজতান্ত্রিক কথাটা যুক্ত হয়েছে প্রস্তাবনায়, সাল কত? 1976 সাল। এবারে ধর্মনিরপেক্ষ ভারতকে বলা হয়েছে, ভারতের সংবিধানে ভারতকে বলা হয়েছে ধর্মনিরপেক্ষ দেশ। এবারে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায়? প্রথমে দেখো, ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, অর্থাৎ না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না শিখ, না বৌদ্ধ, কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। 2, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, অর্থাৎ কোনো বিশেষ ধর্মকে সুবিধা দেবে না। নেক্সট, কারো ধর্মাচরণের পালনে যেরকম বিশেষ সুবিধাও দেবে না, কাউকে যেরকম পক্ষপাতিত্ব করবে না, সমান প্রতি ইকুয়াল ট্রিটমেন্ট করবে, সেরকম যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারে। সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে আমাদের এই দেশ, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ কথাটার অর্থ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে? গণতান্ত্রিক ব্যবস্থা বলতে কি বোঝায়? গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, এই সিস্টেম বলতে কি বোঝায়? না, সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষ দ্বারা নির্বাচিত সরকার ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত করবে। তাহলে ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত করবে কে? না, নির্বাচিত সরকার। এই নির্বাচনটা করবে কে? না, সাধারণ মানুষ যাদের বয়স 18+, তারাই পুরো সরকারকে নির্বাচিত করবে, দ্যাট ইজ কল্ড গণতান্ত্রিক সিস্টেম। প্রজাতন্ত্র বলতে বোঝাচ্ছে কি?
দেখো, প্রজাতন্ত্র মানে কি, জনগণ এখানে রাজনৈতিক দিক থেকে সার্বভৌম, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে জনগণ সর্বে সর্বা। এটাই হচ্ছে প্রজাতন্ত্রের মানে, মানে প্রজাই হচ্ছে সর্বে সর্বা। ওকে, তো ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে, তাহলে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করলো কবে? না 1950 সালে। ওকে, দেশের প্রধান কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেশের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? এই যে প্রস্তাবনা বা প্রিয়েম্বল তৈরি করেছে, তার জনক কাকে বলা হয়? না জওহরলাল নেহরুকে। ওকে, কাকে বলা হচ্ছে? জওহরলাল নেহরু। গণপরিষদ জওহরলাল নেহরুর প্রস্তাবনা গ্রহণ করেন কবে? না জওহরলাল নেহরুর প্রস্তাবনাকে গণপরিষদ গ্রহণ করেন 1949 সালে 22শে জানুয়ারি। তাহলে গণপরিষদ প্রস্তাবনাকে গ্রহণ করেছিল। কার প্রস্তাবনা? জওহরলাল নেহরুর প্রস্তাবনাকে। কবে? 1949 সালের 22শে জানুয়ারি। প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন কে? না সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন ঠাকুর দাস ভার্গব। ওকে, পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না, কোনটা? পার্লামেন্ট সবকিছু পরিবর্তন করতে পারে, কিন্তু ভারতের সংবিধানের মূল যে কাঠামো, মানে মৌলিক যে কাঠামো, মানে মূল যে উদ্দেশ্যগুলো, সেগুলোকে কিন্তু পার্লামেন্ট বা ভারতীয় যে সংসদ আছে, সেই সংসদ কিন্তু পরিবর্তন করতে পারে না। ওকে, নেক্সট, সংবিধান শাসনতন্ত্র কার্যকর হয়। সংবিধান বলতে পারো বা শাসনতন্ত্র বলতে পারো। সংবিধান কার্যকর হয় কবে? না 26শে জানুয়ারি 1950 সাল। ওকে, এবারে শাসনতন্ত্র কার্যকর হয় বা শাসনতন্ত্র শুরু হয় তাহলে কবে? 26শে জানুয়ারি 1950। সংবিধানের ঘোষণাপত্রটি পাঠ করেন কি? সংবিধানের ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকর হলো, তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছিল কি কি? 1. সার্বভৌম, 2. গণতান্ত্রিক, 3. প্রজাতন্ত্র রূপে। বাদ বাকি যে কথাগুলো সেগুলো পরে জোড়া হয়েছে। এই যে সমাজতান্ত্রিক কথাটা, ধর্মনিরপেক্ষ কথাটা, জাতীয় ঐক্য ও সংহতি, এই 3টি শব্দ প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কবে? না এগুলো পরে যোগ করা হয়েছে, 1950 সালে নয়, কিন্তু 1976 সালে। এটা 1976 সালে যখন যোগ করা হবে, তখন ভারতের সংবিধানকে সংশোধন করতে হবে, না হলে যোগ হবে কিভাবে? তো কত নম্বর সংশোধনীর মাধ্যমে এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয় ঐক্য ও সংহতি 3টি শব্দকে যুক্ত করা হয়েছে? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আজ পর্যন্ত প্রস্তাবনা কি? সংবিধান নয় কিন্তু, প্রস্তাবনা মানে ভারতীয় সংবিধান একদম সামনে যেটা থাকে প্রিয়েম্বল, তো সেটাকে সংশোধন করা হয়েছে কতবার? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে একবার। ভারতের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয় কে? না ভারতের আদর্শ কি হবে, আমাদের দেশের মূল আদর্শ কি, আমাদের দেশের মূল লক্ষ্য কি, সেই সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট করতে চাও, তাহলে ভারতীয় প্রস্তাবনাকে বা প্রিয়েম্বলকে কিন্তু তোমাকে পড়তে হবে। প্রস্তাবনার নকশা করেন কে? না বোহার রাম মনোহর সিনহা। প্রস্তাবনার নকশা করেন কে? সংবিধানের নকশা কিন্তু বলিনি আমি, আমি বলেছি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে তার নকশা করেন কে? বোহার রাম মনোহর সিনহা। ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে কত নম্বর থেকে কত নম্বর ধারা বা আর্টিকেলে? দেখো, নাগরিকত্ব যাকে ইংরেজিতে বলে সিটিজেনশিপ, সেটা কিন্তু আছে 5 থেকে 11 নম্বর ধারাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানে যে ধরনের নাগরিকত্বের কথা বলা আছে সেটা কি ধরনের নাগরিকত্ব? এটা কিন্তু একক নাগরিকত্ব, অর্থাৎ রাজ্যের আলাদা নাগরিকত্ব থাকবে সিটিজেনশিপ, দেশের আলাদা নাগরিকত্ব না। রাজ্য অনেক থাকতে পারে, কিন্তু আমরা সবাই হচ্ছে ইন্ডিয়ান, এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটাই হচ্ছে আমাদের সিটিজেনশিপ। ওকে, তুমি ইন্ডিয়ান হলেই ইন্ডিয়াতে থাকতে পারবে। তাহলে নাগরিকত্বের কথা বলা আছে, তাহলে ভারতের যে নাগরিকত্ব সেটা কি ধরনের নাগরিকত্ব? একক নাগরিকত্ব। ওকে, একক নাগরিকত্বের ধারণাটি, এই যে একক নাগরিকত্বের ধারণা, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু না হচ্ছে ইংল্যান্ডের সংবিধান থেকে। ওকে, তাহলে ইংরেজ আমাদের দেশে রাজত্ব করলেও ইংরেজের অনেক কিছু জিনিসই আমরা ধার করেছি, কেন কি ইংরেজদের কালচারের সঙ্গেই তো আমরা যুক্ত ছিলাম। ভারতীয় সংসদে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় কবে? তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এইটা চালু হয় কবে? না 1955 সালে। মনে থাকবে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হতে পারে কি কি কারণে? 1.
তুমি নাগরিকত্ব লাভ করেছো কিন্তু সেটা জালিয়াতি করে, তাহলে তোমার নাগরিকত্ব বাদ যাবে। ঠিক আছে। 2, সংবিধানের প্রতি তুমি শ্রদ্ধা দেখোনি, সংবিধানকে অসম্মান করেছো, নাগরিকত্ব বাদ যাবে। যুদ্ধের সময় তুমি দেশের হয়ে লড়বে কি শত্রুপক্ষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছো এবং সেই শত্রুপক্ষের দেশকে তুমি সাহায্য করেছো, তাহলে তোমার নাগরিকত্ব ক্যান্সেল। 2 বছর বা তার বেশি তুমি সময় ধরে বিদেশে অন্য কোনো দেশে কারাদণ্ড ভোগ করেছো, মানে জেলে ছিলে, তাহলে নাগরিকত্ব ক্যান্সেল। উপযুক্ত কারণ ছাড়া তুমি 7 বছর বাইরে আছো বিনা কোনো সেরকম গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই, তাহলে কিন্তু তোমার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তাহলে নাগরিকত্বের কথা বলা ছিল 11 পর্যন্ত। এবারে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, VVI লিখে রাখলাম। মৌলিক অধিকারগুলির মূল উদ্দেশ্য কি? মৌলিক অধিকার বানানো হয়েছে কেন? না, ভারতীয় নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। অর্থাৎ মৌলিক অধিকারগুলো যেগুলো দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিককে, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, অর্থাৎ লোকটা ঠিকঠাকভাবে বিকাশ লাভ করবে, তার শারীরিক এবং মানসিক বৃদ্ধি হবে, তার ব্যক্তিত্বের বিকাশ লাভ হবে, সেই কারণে মৌলিক অধিকারকে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি স্বাধীনতা রক্ষা থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে, সেই কারণে মৌলিক অধিকার আনা হয়েছে। মৌলিক অধিকার খর্ব হলে, তোমার ধরো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলো, তাহলে তুমি কার কাছে কমপ্লেন জানাবে? না, তুমি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারবে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারবে অথবা হাইকোর্টের কাছে দ্বারস্থ হতে পারবে। তো সুপ্রিম কোর্টের কাছে যে দ্বারস্থ হতে পারবে, এটা কত নম্বর ধারায় বলা আছে? না, এটা 32 নম্বর ধারায় বলা আছে। নেক্সট, মূল সংবিধানে মৌলিক অধিকারের কথা কটা বলা ছিল? না, 7টি মৌলিক অধিকার ছিল প্রথম যখন সংবিধান রচনা হয়। পরে কিন্তু একটি বাদ চলে যায়, -1 = 6। তাহলে বর্তমানে মৌলিক অধিকার কত? না, 6টি। যে মৌলিক অধিকারটি বাতিল হয়, অর্থাৎ 7টির মধ্যে বর্তমানে আছে 6টি, একটি তো বাদ চলে গেছে। যেটা বাদ চলে গেছে সেটা কি? না, সম্পত্তির অধিকার। ওকে, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়, সেটা কবে? তাহলে 7 নম্বর, তাহলে 7টা মৌলিক অধিকার, সেখান থেকে একটা মাইনাস হয়ে যায়। ওই যে একটা মাইনাস হয়ে যায়, সেটা কি ছিল? না, সম্পত্তির অধিকার। এই মৌলিক অধিকারটা বাদ হয়ে যায়। এখন কোশ্চেন, যে কবে এই মৌলিক অধিকারটা বাদ হয়ে যায়? না, 1978 সালে। যখন কোনো কিছু বাদ দিতে হবে বা কোনো কিছু যুক্ত করতে হবে, তাহলে সংবিধানকে সংশোধন করতে হবে। তো এখানে সম্পত্তির অধিকারকে যে বাদ দেওয়া হলো, কত নম্বর সংশোধনের মাধ্যমে? না, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হলো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, বর্তমানে যে 6টি মৌলিক অধিকার আছে সেগুলো কি কি? 1, সাম্যের অধিকার বা সমতার অধিকার। 2, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই যে 6টা মৌলিক অধিকার আছে না, পরীক্ষায় আসতে পারে যে 4টি অপশন তোমাকে দিয়ে দেওয়া হলো এবং তারপরে তোমাকে বলা হলো যে এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়। তাহলে আমাকে 6টাই জেনে রাখতে হবে যে কোন 6টা মৌলিক অধিকার আর কোনটা হবে না, তখন আমি বার করতে পারবো। নেক্সট, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি যেটা 6 নম্বরে আছে, এটাও তো মৌলিক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটিকে ডক্টর BR আম্বেদকর কি হিসাবে বর্ণনা করেছেন? তিনি বলেছেন, না, এই যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটি হলো সংবিধানের হৃদয় বা আত্মা। ওকে, মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা আছে কার? মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা মানে কার্যকরী করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে। মৌলিক অধিকারগুলিকে সংশোধনের ক্ষমতা কার আছে? না, এই মৌলিক অধিকারগুলিকে সংশোধন করতে পারবে আমাদের ভারতীয় পার্লামেন্ট, মানে সংসদ। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? শিক্ষার অধিকার, এটাও কিন্তু একটা মৌলিক অধিকার। তো একে স্বাধীনতার অধিকারের মধ্যে ঢোকানো হয়েছে। তাহলে শিক্ষার অধিকার, এখানে যে 6টা অধিকার ছিল, 2 নম্বর অধিকার কি ছিল? স্বাধীনতার অধিকার। তো শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার, এই যে স্বাধীনতার অধিকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন কোশ্চেন, যে শিক্ষার অধিকারকে স্বাধীনতার অধিকারের মধ্যে তো ঢুকানো হলো, সেটা কবে ঢুকানো হলো? না, 2010 সালে 1 এপ্রিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেই পারে। শিক্ষার অধিকার, এটা যে মৌলিক অধিকার, এটা স্বীকৃতি দেওয়া হয়েছে কোনো না কোনো আর্টিকেল এখানে যুক্ত করা হবে। সেটা কত নম্বর আর্টিকেল? দেখো, 21 নম্বর আর্টিকেল ছিল, তার সঙ্গে 21A করে একটা আর্টিকেল বানানো হয়েছে, দিয়ে সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওকে, শিক্ষার অধিকার হলো, এই যে বললো শিক্ষার অধিকার,
শিক্ষার অধিকার জিনিসটা কি না 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক বুনিয়াদী শিক্ষার সুবিধা দিতে হবে। পরীক্ষায় আসে যে কত থেকে কত বছরের শিশুদের মধ্যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতেই হবে, যেটা শিক্ষার অধিকারে বলা আছে, না উত্তর হবে 6 থেকে 14 বছরের শিশুদের। নেক্সট, শিক্ষার অধিকার আইন অনুযায়ী বেসরকারি স্কুলে, দেখো শিক্ষার অধিকার আইন কিন্তু একটা কথা বলে, সেটা কি বলে? শিক্ষার অধিকার আইন কিন্তু একটা কথা বলে, সেটা কি না শিক্ষার অধিকার আইন বলে তুমি যদি বেসরকারি স্কুল খুলে থাকো কোনো অসুবিধা নেই, তুমি খুলতেই পারো, সেখানে সবার কাছ থেকে তুমি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লুটতে পারো, কিন্তু দুস্থ শিশুদের জন্য, যারা গরিব, যারা পড়াশোনা করতে পারে না, যাদের সামর্থ্য নেই ততটা, তাদের জন্য একটা নির্দিষ্ট আসন সংরক্ষণ করে রাখতে হবে। কেন কি পাশাপাশি যদি সরকারি স্কুল না থাকে তখন কিন্তু সেই স্কুলে সে যেন পড়তে পায়, যেহেতু শিক্ষাকে একটা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন যে ওখানে তো আসন সংরক্ষণ রাখতে হবে বলেছে শিক্ষার অধিকার আইন, এবারে কত শতাংশ আসন রাখতে হবে? না স্কুলে যদি 100টা সিট থাকে, কমসে কম 25টা আসন কিন্তু দুস্থ শিশুদের জন্য রাখতে হবে। তাহলে স্কুলে যদি মোট 500টা সিট থাকে, অর্থাৎ 500টা স্টুডেন্ট পড়ার ক্যাপাসিটি থাকে, তাহলে 25 পাশে 125, অর্থাৎ 125টি কিন্তু সিট দুস্থ শিশুদের জন্য রাখতেই হবে। বোঝা গেল? নেক্সট, অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে। আগে ওই ছোঁয়াছুঁয়ি, নিচু জাতি এরকম ভাবা হতো না, এটা পুরোপুরি অসাংবিধানিক, অর্থাৎ এটা কিন্তু বেআইনি। এটা কত নম্বর ধারা বলে? না 17 নম্বর ধারা। ওকে, সাম্যের অধিকার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে সাম্যের অধিকার বা সমতার অধিকার। যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, হ্যাঁ সবাই সমান অধিকার পাবে, এটা কত নম্বর থেকে কত নম্বর ধারার মধ্যে বলা আছে? 14 থেকে 18 নম্বর ধারায়। তো স্বাধীনতার অধিকারের কথা বলা আছে কোথায় তাহলে? না 18 পরে কি আছে? 19। স্বাধীনতার অধিকারের কথা বলা আছে, তাহলে প্রথমে যেটা জানলাম সাম্যের অধিকার, সাম্যের অধিকার 14 থেকে 18, আর স্বাধীনতার অধিকারটা যেটা সেটা হচ্ছে 19 থেকে 22। তাহলে আমরা দেখে নিলাম আরো 50টি শর্ট কোশ্চেন কোথা থেকে? না ভারতীয় সংবিধান থেকে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে সেগুলোই, এবং আমরা খুব তাড়াতাড়ি এগুলো রিভিশন করতে চাই, পুরো সংবিধানকে শেষ করতে চাই, মানে বলতে পারি যে পুরো ভারতীয় সংবিধানের জিস্ট সেটাকে আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি, সেটাই হচ্ছে এই ক্লাসগুলোর পারপাস বা উদ্দেশ্য বলতে পারি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তাহলে কেমন লাগছে। তো এভাবে তোমরা অনলাইনের মাধ্যমে পুরো সংবিধানকে শেষ করতে চাও, নাকি এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস করতে চাও? তো সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।